পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি তোমাদের পরিবেশ বইটির ওপর থার্ড টার্মিনালের সেকেন্ড পর্বের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি প্রথম পর্বের যে সাজেশনটা দিয়েছি সেটা তোমরা তৈরি করা শুরু করে দিয়েছো। তো এসো দ্বিতীয় পর্বের সাজেশনটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। ধসের হাত থেকে বাঁচবার জন্য কি করতে হয়? দেখো, কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পরে যে শূন্যস্থানের সৃষ্টি হয় সেই শূন্যস্থানটিকে বালি দিয়ে ভরাট করে দিতে হয়। আর যদি বালি দিয়ে ভরাট করে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে আর ধসের সৃষ্টি হবে না। গুল কি? ওই যে কয়লার যে গুঁড়ো, সেই গুঁড়োগুলোকে গরুর সার বা পুকুরের পাক মিশিয়ে তার সাথে একটু জল দিয়ে গোল গোল পাকিয়ে রোদে শুকনো করা হয়, আর এটাই হলো গুল। এর সাহায্যে আগুন জ্বালিয়ে গ্রামাঞ্চলে রান্নার কাজ করা হয়। কোন কাজে কম আগুন লাগে? এই যে আমাদের যে রান্না টান্নার কাজগুলো হয় তাতে কম আগুন লাগে। আর কোন কাজে বেশি আগুন লাগে? লোহা গলানোর জন্য বিভিন্ন কারখানায়, লোহা ইস্পাত কারখানা, এইসব জায়গাতে অনেক বেশি আগুন লাগে। ঝালাই মেশিনের কারখানা, ওই যে গ্রিল তৈরি হয়, গ্রিলের কারখানায় যে আগুন জ্বালানো হয় সেখানে বেশি আগুন লাগে। বিদ্যুৎ দিয়ে কোন 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 কাজ চালানো হয় আমরা সবাই জানি। বাড়িতে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সেই বিদ্যুৎ বা কারেন্ট দিয়ে পাখা চালানো হয়, আলো জ্বালানো হয়, আবার জল তোলা হয় পাম্পের সাহায্যে। এছাড়াও মার্বেল বসানোর পর যে ঘষা হচ্ছে সেটাও বিদ্যুৎ দিয়ে হচ্ছে, মার্বেল কাটা হচ্ছে বিদ্যুৎ দিয়ে। তাই বিদ্যুতের প্রচুর ব্যবহার হয়। বাড়িতে ইস্ত্রি করা হয় বিদ্যুৎ দিয়ে। পেট্রোল, ডিজেল, কেরোসিন কোথা থেকে পাওয়া যায়? পেট্রোল, ডিজেল, কেরোসিন পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম দেখতে কেমন? থকথকে থকথকে পদার্থ পেট্রোলিয়াম। কোথায় পাওয়া যায়? খনিতে পেট্রোলিয়াম পাওয়া যায়। কয়লা, পেট্রোলিয়াম ছাড়া আর কোথা থেকে বিদ্যুৎ পাওয়া যায়? জলের যে স্রোত সেইটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে তোমরা বিভিন্ন জায়গাতে বেড়াতে গেলে দেখতে পাবে বকখালি, সেখানে গেলে দেখতে পাবে বিরাট বড় বড় পাখার মতো ব্লেড ঘুরছে। আসলে ওইগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এছাড়া আর একটা বিদ্যুৎ আমরা এখন মাঝে সাঝে বিভিন্ন জায়গাতে দেখতে পাই, রাস্তায় বা বাড়িতে, সেটা হলো সৌর বিদ্যুৎ। একটা বিদ্যুৎ রকমের প্যানেল এইভাবে সূর্যের দিকে মুখ করে থাকে আর তার সাহায্যে আলো জ্বালানো হয়। ঝালং কোথায় অবস্থিত? ঝালং ভুটানের কাছে অবস্থিত। এখানে কি হয়? ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে, অর্থাৎ জলের স্রোতকে, জলঢাকা নদীর জলের স্রোতকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জলচক্র কি? দেখো, প্রচন্ড তাপে, সূর্যের তাপে জলাশয় ও সমুদ্র, নদী প্রভৃতির জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়। আর যখন ওপরে ওঠে সেখানে মেঘ সৃষ্টি করে। আবার আরেকটু ওপরে উঠে
ওই মেঘের ছোট ছোট জলকণা ধূলিকণাকে আশ্রয় করে ঘুরে বেড়াচ্ছে, তারা আরেকটু বেশি ওপরে উঠলে আর ঘুরে বেড়াতে পারে না, তখন জমে গিয়ে জলকণায় পরিণত হয় এবং ভূপৃষ্ঠের উপর পড়তে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে জলবাষ্পপূর্ণ বায়ু আরো উপরে উঠে গিয়ে বরফ আকারে পর্বতের উপরে জমা হয়। তো যাই হোক, বৃষ্টির আকারেই নেমে আসুক আর পর্বতের উপরেই জমে থাকুক, গ্রীষ্মকালে বর্ষার পরে সেই বর্ষার জল নিচে নেমে চলে আসে। কোথায় আসে? নদী নালার মাধ্যমে সেই জলাশয়ে এসেই পড়ে। আবার বরফ যেটা পর্বতের উপরে জমে আছে সেটাও আস্তে আস্তে গলে গিয়ে বিভিন্ন নালার মাধ্যমে নদীতে, সমুদ্রে, জলাশয়ে জমা হয়। আবার ওখান থেকে জল জলীয়বাষ্প হয়ে উপরে, এইভাবে চক্রাকারে এই ঘটনাটি ঘটতে থাকে। এটাই বলা হচ্ছে জলচক্র। সৌরশক্তিকে আমরা কি কি কাজে ব্যবহার করি? সৌরশক্তিকে তো সব কাজেই ব্যবহার করি। সৌরশক্তি হলো পৃথিবীতে সমস্ত শক্তির উৎস। সবুজ উদ্ভিদ সৌরশক্তি নিয়ে খাদ্য তৈরি করছে। আমরা সৌরশক্তির সাহায্যে জামা কাপড় কেচে শুকনো করতে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। আবার এই সৌরশক্তির সাহায্যে ধান শুকনো করা হয়। জমি জলপূর্ণ হয়ে গেলে আস্তে আস্তে সেই জমি শুকনো হয়, তখন সেখানে আবার চাষাবাদ করা হয়, লাঙল করা হয়। তাছাড়া সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, রান্না হচ্ছে, আলো জ্বলছে। সুতরাং সৌরশক্তিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। সৌর প্যানেল কি? সৌর প্যানেল হলো একটা বিরাট বড় বা মাঝারি আকারের একটা প্যানেল, যার সাহায্যে সৌর শক্তিকে ধরে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? যে সমস্ত শক্তি আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই শক্তিকে বলা হচ্ছে প্রচলিত শক্তি। যেমন কি, কয়লা থেকে আমরা উনান জ্বালাই, তাপ পাই, রান্না টান্না করি। আবার পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন পাই। তোমরা জানো কেরোসিন বাড়িতে আলো জ্বালাতে কাজে লাগে। ডিজেল, পেট্রোল এইগুলো গাড়ি চালাতে কাজে লাগছে। এইভাবে আমরা বিভিন্ন কাজে, ইঞ্জিন, মোটর চালাতে কাজে লাগে। এইভাবে বিভিন্ন কাজে আমরা এগুলোকে ব্যবহার করি। অপ্রচলিত শক্তি কাকে বলে? যে শক্তি আমরা এখনো ব্যাপকভাবে ব্যবহার করি না, সেগুলোকে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। সেগুলো কি? জোয়ার ভাটা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তার ব্যাপক প্রচলন এখনো ঘটেনি, তাই এটা অপ্রচলিত শক্তি। সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেটা এখনো ব্যাপকভাবে প্রচলিত নয়, তাই এটা অপ্রচলিত শক্তি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেটাও অপ্রচলিত শক্তি। তিনটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি। এছাড়া গার্বেজ, অর্থাৎ আমাদের বাড়ির যে সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট অংশ, এগুলোর থেকে এখন রাসায়নিক সার উৎপন্ন করা হচ্ছে। তো সেই রাসায়নিক সার বিভিন্ন চাষবাসের কাজে লাগানো হয়। এটা হচ্ছে অপ্রচলিত শক্তি।
সেকালের মানুষ যাতায়াতের জন্য কোন যান ব্যবহার করত? সেকালের মানুষ যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি, হাতি, ছোট ছোট নৌকা, ভেলা, গরুর গাড়ি এইসব ব্যবহার করত। লুপ্ত কয়েকটি যানের নাম বলো। লুপ্ত কয়েকটি যান, তার মধ্যে একটা হলো পালকি। পালকি এখন হয়তো অত্যন্ত ইন্টেরিয়ার গ্রামে এটা দেখতে পাওয়া গেলেও পাওয়া যায়, কিন্তু না হলে সাধারণত চোখে পড়ে না। আর লুপ্ত প্রায় কি? ঘোড়ার গাড়ি। এখন শহরাঞ্চলে কয়েকটা ঘোড়ার গাড়ি কদাচিৎ দেখতে পাওয়া যায়, কিন্তু সচরাচর দেখা যায় না। ভেলা, আগে ভেলায় করে মানুষ যাতায়াত করত, এখন আর ভেলা নেই। এইগুলো হচ্ছে লুপ্তপ্রায় যান। কবে কলকাতায় রিক্সা আসে? 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। তখন অবশ্য রিক্সাকে মাল বওয়ার কাজে ব্যবহার করা হতো, অর্থাৎ জিনিসপত্র বওয়ার কাজে ব্যবহার করা হতো। এবং সেই রিক্সা দুটো চাকা ছিল ও মানুষে টানত। পরে 1914 সালে এই রিক্সায় করে মানুষকে বহন করে নিয়ে যাওয়া হতো। আগে মানুষ কিসে করে? নদীতে ভেসে যেত, ভেলায় করে। তখন নৌকারও আবিষ্কার হয়নি, তাই কাঠের সাথে কাঠকে বেঁধে তার সাহায্যে নদীতে যাতায়াত করত। নৌকা ও পাঞ্চিতে করে নদীতে কি নিয়ে যাওয়া হতো? প্রথমত নৌকা আর পাঞ্চিতে করে প্রথমে মালপত্র, জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া হতো, এবং তার সাথে সাথে মানুষও নিয়ে যাওয়া নিয়ে আসা করা হতো। নৌকায় পাল তোলা হয় কেন? নৌকায় পাল তোলা হয় তার কারণ পাল তুললে বাতাস বা হাওয়া পালে আটকাবে এবং নৌকাটি দ্রুত গতিতে যেতে শুরু করবে। ডিঙি কি? ছোট্ট নৌকা, ছোট্ট নৌকাকে বলবো ডিঙি। জলপথে দ্রুত যাতায়াতের জন্য কি ব্যবহার করা হয়? জলপথে দ্রুত যাতায়াতের জন্য স্টিমার, লঞ্চ, স্পিডবোট এই জাতীয় বিভিন্ন যান ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব পরিবহন বলতে কি বোঝো? যেই পরিবহনগুলোর মাধ্যমে পরিবেশের ভারসাম্যের কোনো ক্ষতি হয় না এবং পরিবেশ দূষিত হয় না, সেটাকেই বলবো পরিবেশ বান্ধব যান। যেমন কি? যেমন আছে রিক্সা, সাইকেল, হাতে টানা গাড়ি, গরুর গাড়ি, এইগুলো পরিবেশ বান্ধব যান। আবার এখন আরো আছে, যেমন ইলেকট্রিক গাড়ি অনেক বেরিয়ে গেছে, ইলেকট্রিক বাইক বেরিয়েছে, ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে। এই যে এইগুলোতেও কোনো কালো স্মোক আসে না, তাই এগুলো হলো পরিবেশ বান্ধব যান। গাড়ির ধোঁয়া কি ক্ষতি করে? গাড়ির ধোঁয়া প্রথমেই যেটা করে সেটা হচ্ছে পরিবেশকে দূষিত করে তোলে, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডে ভরিয়ে দেয়। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, যাদের টান আছে অর্থাৎ অ্যাজমা পেশেন্ট যারা, তাদের তো অসুবিধাটা চরম পর্যায়ে উঠে যায়। তা এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। কি ধরনের পরিবেশ বান্ধব যান আমাদের পরিবহনের জন্য উপকারী বলে তুমি মনে করো? দেখো, জনসংখ্যা বাড়ছে, তাই
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবহনটাও অনেক উন্নত করতে হবে, আর সেই জন্যে পরিবহনের দিকে নজর দিতে হয়। কিন্তু এমন পরিবহন ব্যবস্থা করা দরকার যেখানে পরিবেশ দূষণ মুক্ত যান বেশি পাওয়া যায়। এদের মধ্যে কি আছে? যেমন ট্রেন কারেন্টে চলে। আগে আগে কয়লায় চলতো, ডিজেলে চলতো, এখন কারেন্টের সাহায্যে ট্রেন চলে, তাতে কোনো দূষণ হয় না। তাই এই ধরনের যান খুব দরকার। যে বাসগুলো রাস্তায় যাতায়াত করতে দেখি সেগুলো ডিজেল চালিত বাস, পেট্রোল চালিত যান। এগুলোর পরিবর্তে যদি ব্যাটারি চালিত বাস, লরি, বিভিন্ন দু চাকার গাড়ি এগুলো করা যায়, তাহলে কিন্তু দূষণ মুক্ত একটা পরিবেশ আমরা পেয়ে যাব। আর বর্তমানে এই ধরনের যান খুব উপযোগী বলে অন্তত আমি মনে করি। রাস্তা পার হওয়ার সময় তুমি কি করবে, বা রাস্তা পার হওয়ার সময় প্রথমেই আমি দেখব সিগন্যাল গ্রিন আছে কি নেই। যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে আমি ওয়েট করব। 1, 2, রাস্তা পার হওয়ার সময় সবসময় বাদিক এবং ডান দিক দুটো দিকই দেখে নিতে হবে গাড়ি আসছে কিনা। 3 নম্বর, রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং এর উপর দিয়েই রাস্তা পার হব, কেন ওটাই হলো রাস্তা পার হওয়ার নির্দিষ্ট স্থান। তো আর রাস্তা পার হওয়ার সময় অন্য মনস্ক থাকবো না, ধীরে ধীরে রাস্তা পার হব, কিন্তু নিরাপদে যেন রাস্তা পার হতে পারি সেই দিকটা নিশ্চিত করব। রাস্তা পার হওয়ার সময় তোমার কি করা উচিত নয়, তুমি রাস্তা পার হওয়ার সময় কখনোই হেজিটেট করবে না, পেরোবো কি পেরোবো না এইরকম ভাববে না। আগে ডিসাইড করতে হবে রাস্তাটা আমি পার হব কি পার হব না। স্থিরভাবে ভেবে দুই দিক থেকে তারপর রাস্তা পার হওয়া দরকার, যদি সিগন্যাল থাকে, এবং অবশ্যই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে। আর একটা ব্যাপার, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার করা চলবে না। মদ্যপান করে কখনোই রাস্তা পার করা উচিত নয়। দুই বন্ধু সঙ্গে গল্প করতে করতে রাস্তা পার করা চলবে না। এইসব জিনিসগুলোকে মাথায় রেখে তবেই রাস্তা পারাপার হওয়া উচিত। গাড়ি চালানোর সময় কোথায় কোথায় হর্ন বাজানো উচিত নয়। গাড়ি চালানোর সময় কোনো হাসপাতালের সামনে, কোনো স্কুলের সামনে, কোনো আদালতের সামনে, বড় অফিসের সামনে হর্ন বাজানো উচিত নয়। এছাড়াও কোনো উপাসনালয়ের কাছে হর্ন বাজানো উচিত নয়। পথ সুরক্ষার জন্য তুমি কি কি করবে? পথ সুরক্ষার জন্য সর্বদা ড্রাইভার, একজন গাড়ি চালকের যা যা নিয়ম মেনে চলে গাড়ি চালানো উচিত সেগুলোকে ফলো করতে হবে। স্পিড লিমিট রাখতে হবে। এখন স্পিড লিমিট বলতে কত? গাড়ি ততটা স্পিডেই চলতে পারে যতটা স্পিডে চালালে ড্রাইভার তার গাড়ি কন্ট্রোল করতে পারবে, সেটাই হলো তার স্পিড লিমিট। এটাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর, মদ্যপান করে গাড়ি চালানো চলবে না। 3, সবসময় সিগন্যাল দেখে গাড়ি চালাতে হবে। 4, অন্য গাড়িগুলোকে সবসময় ফলো করতে হবে, তারা কি চাইছে সেটা দেখতে হবে। 5, ওভার ড্রাইভ করা মোটেই চলবে না। গাড়ি চালাতে চালাতে গান চালানো চলবে না। গাড়ি চালাতে চালাতে পাশের বসে থাকা ব্যক্তির সাথে কথা বলা চলবে না। গাড়ি চালাতে চালাতে মনে মনে অন্য কিছু ভাবা চলবে না। সবসময় গাড়ি চালানোর বিষয়টা এবং রাস্তার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে গাড়ি চালাতে হবে, তবেই পথ সুরক্ষা ঠিকমতো থাকবে। ছোট গির্জাকে কি বলা হয়? ছোট গির্জাকে বলা হয় চার্চ, আর বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। ছোট গির্জাকে বলা হয় চার্চ, বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। বাইক চালানোর সময় কি ধরনের হেলমেট পরা উচিত? অবশ্যই যে কোনো হেলমেট নয়, ISI
লেখা আছে এই ধরনের হেলমেট পরতে হবে, তবেই সেটি অ্যাক্সিডেন্টের সময় মাথাটিকে রক্ষা করতে পারবে। কলকাতার সবচেয়ে বড় গির্জার নাম কি? সবচেয়ে বড় গির্জা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল। একটা ট্রেনে কটা বগি থাকে? একটা ট্রেনে 9 থেকে 10টা বগি থাকে ইন জেনারেল, সাধারণত। একটা বগিতে কতজন লোক ধরে? সাধারণত একটা বগিতে 3 থেকে 4টি বাসে যত লোক ধরে ততগুলি লোক ধরবে বা ধরতে পারে। ট্রেনের চাকা দুটি লাইনের উপর দিয়ে চলে কিভাবে? ট্রেনের চাকা বাইরের দিকটা একটু মোড়া থাকে, ফলে দুটি চাকা ওই লাইনের উপর দিয়েই চলে। তাছাড়া ওই দুটি চাকার মাঝখানের দূরত্বটা একেবারে নির্দিষ্ট থাকে, কোনোভাবেই কমে যেতে বা বেড়ে যেতে পারে না। আগেকার দিনে কি দিয়ে ট্রেন চালানো হতো? আগেকার দিনে কয়লা দিয়ে ট্রেন চালানো হতো। গাড়িতে চেপে রাস্তায় বের হলে তুমি কি কি করবে? গাড়িতে চেপে রাস্তায় বের হলে প্রথমে আমি যদি নিজে গাড়ি চালাই তাহলে অবশ্যই ট্রাফিক রুলস মেনটেন করে গাড়ি চালাবো। আর গাড়ি চালানোর আগে গাড়িটা ঠিক আছে কিনা দেখে রাখবো। 2, সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালাবো। গাড়ি চালানোর সময় পাশে বসে থাকা সহযাত্রীর সাথে কোনো কথা বলবো না। খুব সিরিয়াসলি গাড়ি চালাতে হবে। অন্য গাড়িগুলো কিভাবে চলছে সেটা দেখতে হবে। গাড়ির স্পিড অবশ্যই কন্ট্রোল করে চালাতে হবে। স্পিড কত হবে তার কোনো লিমিট নেই। যতটা স্পিডে চালালে গাড়িটাকে ঠিকঠাক কন্ট্রোল করে রাখা যাবে সেটাই হবে ড্রাইভারের কাছে নির্দিষ্ট স্পিড, আর সেটাকে মেনটেন করে চলা অত্যন্ত উচিত। তবে ট্রাফিক রুলস অনুযায়ী যদি কোনো বিশেষ রাস্তায় স্পিড লিমিট থাকে তাহলে অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে। গাড়ির সমস্ত কাগজপত্র যেন কাছে মজুদ থাকে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কখনোই গাড়ি চালাবো না, এগুলো মেনটেন করতে হবে। কবে আমাদের দেশে ট্রেন চালু হয়? 1853 সালে আমাদের দেশে ট্রেন চালু হয়েছিল। কবে পশ্চিমবঙ্গে ট্রেন চলে? 1854 সালে, অর্থাৎ ঠিক তার পরের বছর। ভারতে রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পৃথিবীর প্রথম সিনেমা কি দিয়ে তৈরি হয়েছিল? ট্রেন দিয়ে পৃথিবীর প্রথম সিনেমা তৈরি হয়েছিল। একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো আর ট্রেন থেকে যাত্রীরা নেমে আসছে, এটাই ছিল সিনেমার বিষয়বস্তু। পথের পাঁচালী সিনেমার দুটি চরিত্রের নাম বলো। একটি অপু, অপরটি হলো দুর্গা। সামাজিক পরিবেশ কি? দেখো, আমরা যে সমাজে বাস করি সেই সমাজের চারপাশে সজীব ও নির্জীব যে সমস্ত উপাদানগুলি আছে তাদের সবকিছুকে নিয়েই যে পরিবেশ গড়ে ওঠে সেটিকেই বলা হচ্ছে সামাজিক পরিবেশ। তার মধ্যে কি আছে? মানুষজন তো আছে, ঘরবাড়ি তো আছে, এছাড়া রাস্তাঘাট আছে, আছে বিভিন্ন উদ্ভিদ ও বিভিন্ন পতঙ্গ। একটা গাছ লাগানো, গাছের উপর যত্ন নেওয়া, গাছকে বড় করে তোলা, এটাও সামাজিক পরিবেশের একটা অংশ। আর সমাজে উপকারী যে সমস্ত কীটপতঙ্গগুলি আছে সেগুলিকেও রক্ষা করার দায়িত্ব আমাদের উপরেই আছে। স্বাস্থ্য ভালো রাখতে কি করা দরকার? শুধুমাত্র ভালো খাবার খেলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নির্দিষ্ট সময় করে খাবার খেতে হবে এবং নিয়মিত হাঁটা, খেলাধুলা, ব্যায়াম, সাঁতার কাটা এগুলোও করতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে।
সুচিন্তা করতে হবে, অর্থাৎ আমার চিন্তাটা থাকবে সুন্দর, কোনো কুচিন্তা নয়, সুচিন্তা করতে হবে, তবেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যাবে, তবেই নিরোগ শরীর গঠন করা সম্ভব। শুরুতে লেখার জন্য কোন গাছ ব্যবহার করা হতো? প্যাপিরাস নামে একটি গাছ। কোন দেশ প্রথম কাগজ তৈরি করে? চীন। চীন দেশ প্রথম কাগজ তৈরি করে। তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হয়? পুঁথি। তালপাতায় লেখা বইগুলোকে বলা হয় পুঁথি। একটি ঝড়ের নাম লেখো। আইলা একটা ঝড়। সুনামি কবে দেখা দিয়েছিল? 2004 সালে সুনামি দেখা দিয়েছিল। সুনামি কি? সুনামি ছিল সমুদ্রের ভূগর্ভে একটা প্রবল ভূমিকম্প, যার ফলে প্রচন্ড জলোচ্ছ্বাস হয়েছিল, এটাই হলো সুনামি। এই সময় জল কতটা উঠতে পারে? সুনামির সময় জল 12 মিটার অবধি উঠে যেতে পারে। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। সুনামি আছে, ভূমিকম্প, ঝড়, এইগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া আর একটা আছে হড়পা-বান। হড়পা-বান কি? পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে বান এসে যাওয়াটাকে বলা হচ্ছে হড়পা-বান। অত্যন্ত ভয়ঙ্কর এই বান, কেউ জানতে পারে না, হঠাৎ বান চলে এলো, ফলে কি হলো? ঘর বাড়ি, মানুষ, গবাদি পশু সবগুলোই ভীষণ ক্ষতি হয়, মানুষ দিশেহারা হয়ে যায় এই হড়পা-বানে। তো যাই হোক, এটাই হলো তোমাদের দ্বিতীয় পর্বের সম্ভাব্য অ্যানুয়াল পরীক্ষার সাজেশন। তোমরা এই সাজেশনটি খুব সুন্দর করে তৈরি করে নাও, তাহলেই অ্যানুয়াল পরীক্ষায় পরিবেশের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। এখন থেকেই তৈরি করো, কেননা আর বেশি দিন কিন্তু সময় হাতে পাবে না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তোমাদের পরিচিত বন্ধুদের মধ্যে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।